ডক্টর ইউনূস সরকারকে এবং ডক্টর ইউনূসের যারা সমর্থক, অর্থাৎ বিশেষ করে উগ্রবাদীদের মধ্যে জনপ্রিয়তা আছে বেশ ডক্টর ইউনূসের, এবং আপনারা তার প্রমাণ পাচ্ছেন যে জামাত সহ বিভিন্ন উগ্রবাদী সংগঠনগুলো ডক্টর ইউনূসের প্রতি যে তাদের বেশ সম্পর্ক ভালো বলে মনে হচ্ছে। এই সুযোগটুকে কাজে লাগাতে চাচ্ছে মায়ানমার থেকে আসা রোহিঙ্গা সেপারেটিস্টরা। তারা তাদের দেশের স্বাধীনতা চায়, ভালো, সেটাকে আমরা সমর্থন করি, বা সেখানে তাদের সমস্যার সমাধান হোক, সেটাও আমরা চাই। কিন্তু বাংলাদেশের ভূমিকে ব্যবহার করে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া, এটা বাংলাদেশের নিরাপত্তার জন্য ভয়ঙ্কর। যখন বাংলাদেশের সামরিক বাহিনী মায়ানমার বাহিনীকে বা এমনকি আরাকান বাহিনীকে ট্যাকল করার মতো অবস্থায় নেই। বাংলাদেশ এখানে একটা নিউট্রাল ভূমিকা পালন করতে পারে না বা পারবেও না, যখন কিনা বাংলাদেশের ভূমি ব্যবহার করে এই রোহিঙ্গা গোষ্ঠী তারা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত হচ্ছে আরাকান বাহিনীর বিরুদ্ধে। বিখ্যাত ব্রিটিশ পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্টে 27শে মার্চে একটি আর্টিকেল ছাপানো হয়েছে, যেখানে সাংবাদিক শর্মা বাংলাদেশের রোহিঙ্গা এবং আরাকান অঞ্চল, বর্ডার ইত্যাদি নিয়ে উনি একটি লেখা লিখেছেন। উনি বাংলাদেশে গিয়েছিলেন এবং বাংলাদেশে দীর্ঘ সময় অবস্থান করে উনি রোহিঙ্গা ক্যাম্পগুলোতে গিয়েছিলেন এবং আরাকান অঞ্চলগুলোর ব্যাপারে উনি বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করেছেন। উনি লিখেছেন যে বাংলাদেশের এবং মায়ানমারের সীমান্তে, বিশেষ করে নোম্যান জোনেও আরাকান বাহিনী তারা পুরো দখলে আছে। বাংলাদেশ এবং মায়ানমারের এই সীমান্তবর্তী অঞ্চলে উনি বলেছেন যে আরাকান বাহিনীকে ট্যাকল দেওয়ার জন্য রোহিঙ্গারা বিভিন্ন ক্যাম্প করে সেখানে ট্রেনিং করছে, যাতে করে আরাকান বাহিনীকে আক্রমণ করা যায়। এমনকি অনেক ক্ষেত্রে তারা মায়ানমার বাহিনীর সাথেও যোগাযোগ মেনটেন করছে। অর্থাৎ বাংলাদেশ এখন একটি যুদ্ধের একেবারে মুখে বসে আছে। আরাকান বাহিনীর সাথে আপনারা জানেন যে মায়ানমার বাহিনীর যুদ্ধ চলছে এবং মায়ানমার বাহিনীকে হটিয়ে আরাকান বাহিনী সেই অঞ্চলটি মোটামুটি দখলে রেখেছে। বাংলাদেশের অনেক জেলেকে তারা ধরে নিয়ে গেছে কয়েকবার। এর আগে শেখ হাসিনার শাসন আমলেও 2018-19 দিকে বহুবার মায়ানমার বাহিনী এমনকি মায়ানমার এয়ারফোর্স বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে, সেটা বহু ডজনবার। কিন্তু বাংলাদেশ পাল্টা কোনো উত্তর দেয়নি, কারণ পাল্টা উত্তর দেওয়ার মতো পরিস্থিতি বা সক্ষমতা বাংলাদেশের তখনও ছিল না, এখনও নেই। বাংলাদেশ থেকে বহুগুণে বেশি শক্তিশালী মায়ানমারের বাহিনী, এবং বাংলাদেশ যদি আরাকান বাহিনীর সাথে যুদ্ধে যায় তাহলে পুরো অঞ্চলটিতে ছড়িয়ে পড়বে সেই যুদ্ধ। সেখানে অনেকগুলো দেশও ইনভলভ হতে পারে। বাংলাদেশ তাই কি করতে পারে? বাংলাদেশের বাজেট বৃদ্ধি ছাড়া কোনো উপায় নেই সেনাবাহিনীতে। প্রথম কথা এটি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর 1972 সালে আমাদের জিডিপির মাত্র $50 মিলিয়ন ছিল সামরিক বাহিনীতে ব্যয় করার জন্য। এরপরে জিয়াউর রহমান এসে 1976-77 সালে সেখানে বৃদ্ধি করেন $130 থেকে $140 মিলিয়ন সামরিক বাহিনী খরচে। খালেদা জিয়া এসে বাংলাদেশের ন্যাশনাল বাজেটের 1.5% মতো বরাদ্দ করেন সামরিক বাহিনীতে। শেখ হাসিনা এসেও বাংলাদেশের সেনাবাহিনীকে শক্তিশালী করার চেষ্টা করেছেন। চায়নার সাথে যখন উনি সাবমেরিন ডিলে গিয়েছিলেন, এমনকি রাশিয়ার সাথে যখন সামরিক বাহিনী বিভিন্ন রকমের ডিলে গিয়েছিলেন, তখনও কিন্তু ভারত সেটাকে ভালো চোখে দেখেনি। পশ্চিমা দেশগুলো সেগুলোকে ভালো চোখে দেখেনি, কারণ বাংলাদেশ পশ্চিম থেকে অস্ত্র কেনার চাইতে রাশিয়া থেকে অস্ত্র কেনাতে বেশি যেন মনে হচ্ছে আগ্রহী ছিল। চায়না থেকে যখন সাবমেরিন কিনেছিল তখনও ভারত সেটাকে ভালোভাবে দেখেনি এবং ভারতের সংবাদ মাধ্যমে সেটা নিয়ে বহুত কথাবার্তা হয়েছিল। বাংলাদেশে তাই এখন বাংলাদেশকে ডিফেন্ড করার জন্য বাজেট বাড়ানো দরকার। কিন্তু বাংলাদেশের বাজেট কতখানি বাড়ানো দরকার? বাংলাদেশের বাজেটের 4% হওয়া উচিত সামরিক বাহিনীতে ব্যয় করার জন্য, বাংলাদেশকে একটি ভালো অবস্থান আনার জন্য। এবং তাও যদি করে তাহলে বাংলাদেশ 2025 নাগাদ একটি মোটামুটি ভালো অবস্থায় যাবে বাংলাদেশের সামরিক বাহিনী বাংলাদেশকে ডিফেন্ড করার জন্য। ভারত তার বাজেটের 2% ব্যয় করে তাদের সামরিক বাহিনীতে, কারণ দেশটা বিশাল এবং 2% ব্যয় করে তারা মোটামুটি নিজেদেরকে রক্ষা করার মতো অবস্থায় থাকে। 2004 পর্যন্ত পাকিস্তান বেশ শক্তিশালী অবস্থায় ছিল সামরিক বাহিনীতে, কারণ তাদের অর্থনীতি ভালো ছিল এবং তারা তাদের সামরিক বাহিনীতে 4% ব্যয় করত তাদের যুদ্ধের প্রস্তুতির জন্য। কিন্তু বর্তমানে পাকিস্তানের অর্থনৈতিক দুরবস্থা চলার কারণে সেটা মেনটেন করতে গিয়ে তাদের অর্থনৈতিক অবস্থা বিপর্যয়ের মুখে পড়েছে। বাংলাদেশের সামরিক বাহিনীকে শক্তিশালী করতে হলে অর্থনীতিকেও চাঙ্গা রাখা প্রয়োজন আছে। শেখ হাসিনার সবচেয়ে বড় অগ্রাধিকার ছিল বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা রাখা, কিন্তু অর্থনীতিকে চাঙ্গা রাখতে গিয়ে
তার পক্ষে ব্যয় করা সম্ভব ছিল না বাংলাদেশের ন্যাশনাল বাজেটের এত বড় একটি অংশ। বাংলাদেশের টোটাল ব্যয়যোগ্য অবস্থায় আছে $65 বিলিয়ন, কিন্তু $65 বিলিয়ন থেকে $12 বিলিয়ন ব্যয় করা অর্থনীতির থেকে বাংলাদেশের সামরিক বাহিনীতে বেশ দুষ্কর। এবং বাংলাদেশে আমেরিকা থেকে লেফটেন্যান্ট জেনারেল বাওয়েল এলেন এবং উনি বলেছেন যে বাংলাদেশের সঙ্গে উনি অস্ত্রভিত্তিক চুক্তিতে যাচ্ছেন। আর বাংলাদেশের সঙ্গে অস্ত্রভিত্তিক চুক্তি এবং মায়ানমার এবং বাংলাদেশ সীমান্তে আরাকানি বাহিনীকে ট্যাকল দেওয়ার জন্য এই রোহিঙ্গা যারা ইনসার্জেন্ট আছেন বা রোহিঙ্গা যারা বিদ্রোহী আছেন তারা সশস্ত্র ট্রেনিং বাংলাদেশের বর্ডারে থাকা, অর্থাৎ বাংলাদেশ একটি দীর্ঘ সময়ের যুদ্ধ অবস্থায় চলে যাচ্ছে এবং এটা থেকে ফেরার বোধহয় কোনো উপায় আপাতত আমি দেখছি না। বাংলাদেশ এখন এমন একটি অবস্থায় চলে গেছে যে বাংলাদেশে এই রোহিঙ্গা ক্যাম্পগুলো থাকায় বাংলাদেশ একটি মহা বিপদে পড়ে গেছে। এই রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য যে একটি বাফার জোনের কথা চিন্তা ভাবনা করছে বর্তমান ইংরেজ সরকার, সেটা বাংলাদেশের জন্য ভালোই হবে, সেটা খারাপ হবে বলে মনে করি না। কিন্তু সে বাফার জোন করতে হলে চায়নার সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। ডক্টর ইউনূস চায়নায় গেছেন, চায়নার সঙ্গে সম্পর্ক উনি ট্রেডের কথা বলেছেন, কিন্তু ডিফেন্স ব্যাপারে এমনকি মায়ানমার ব্যাপারে কী আলোচনা হয়েছে সেই বিষয়ে আমরা খুব একটা কিছু জানি না এখন পর্যন্ত। বাংলাদেশের অভ্যন্তরে থেকে আরসা বাহিনীকে ট্রেনিং দেওয়া হচ্ছে এবং সেখানে ইসলামিস্ট টেররিজম চালানো হচ্ছে। বাংলাদেশে জানেন আপনার নারায়ণগঞ্জে আরসা বাহিনীর প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এতে প্রমাণিত হয় যে আরসার প্রধানরা কোন পর্যন্ত এসছেন। বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থান নারায়ণগঞ্জ এবং সেটা ঢাকার অত্যন্ত নিকটে, এবং সেখানে পর্যন্ত তারা সেখানে কি করে, কারা সেখানে ইনভলভ, নারায়ণগঞ্জে কেন এসেছিল সেগুলো খতিয়ে দেখা দরকার আছে। এবং বাংলাদেশের যদি ইসলামিক জঙ্গি গোষ্ঠীরা যারা কিনা রাত দিন ভারতকে থ্রেট দিচ্ছে, যারা পাকিস্তানের সাথে সক্ষতা প্রচণ্ড বাড়িয়েছে, তাদেরকে কাজে লাগিয়ে আরাকান ওই অঞ্চলে যদি এই রোহিঙ্গারা সশস্ত্র বিশাল সংগ্রামে জড়িত হয়ে যায়, তাহলে সেখানে অবশ্যই বাংলাদেশের ইসলামী জঙ্গি সংগঠনগুলো যুক্ত হবে এবং যা বাংলাদেশের সিকিউরিটির জন্য ভয়ঙ্কর হয়ে উঠবে। বাংলাদেশে ইসলামী মৌলবাদ এখন যেহেতু চরম আকার ধারণ করেছে, সেখানে বহু আগে থেকেই সেই 2018 পর থেকে বিশেষ করে জামাতের এনজিওগুলো টেকনাফ অঞ্চলে বেশ অ্যাক্টিভ, এবং সেখান থেকে যে তথ্য আমি পাচ্ছি তাতে প্রমাণিত হচ্ছে যে বাংলাদেশে বহু আগে থেকেই আসলে ইসলামী জঙ্গি গোষ্ঠীগুলো এই রাখাইনদের ইস্যুতে ইনভলভড, এবং সেখানে আরাকানে একটি সশস্ত্র আক্রমণ চালানোর জন্য বাংলাদেশের ভূমিকে ব্যবহার করার জন্য তারা প্রস্তুত আছে, এবং তাই তারা এখন সেখানে খেলাফতি জোশে ইনভলভড। এবং সেই খেলাফতি জোশ যদি তারা ছড়িয়ে দেয় আরও, এবং বাংলাদেশ সেনাবাহিনী যদি সেই অঞ্চলগুলোকে কন্ট্রোল করতে না পারে এবং প্রস্তুত না থাকে, তাহলে এই সশস্ত্র সংগ্রাম ভয়ঙ্কর পরিস্থিতিতে ফেলবে। বাংলাদেশের জামাতি ইসলামী বহু আগে থেকেই ডিপ স্টেট এজেন্টদের মাধ্যমে USAID এবং বিভিন্ন সহায়তায় অস্ত্র সেখানে ছড়িয়ে দিচ্ছে, এরকম তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে। আমি অনেক আগে আপনাদেরকে বলেছিলাম যে কুকি চীন এবং ওই অঞ্চল এবং ওদেরকে ব্যবহার করে বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলটিকে একটি খ্রিস্টান রাজ্য বানানোর জন্য আমেরিকান, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার পরিকল্পনা বহু বছর ধরে চলে আসছে। তার 2 সপ্তাহ পরেই একই সুরে কথা বলেছিলেন শেখ হাসিনা। এই অঞ্চলটিকে একটি খ্রিস্টান রাষ্ট্র জন্ম দেওয়ার পরিকল্পনা বহু আগে থেকেই আছে। ইস্ট তিমুরের যেই প্রেসিডেন্ট, উনি শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভ্রমণ করেছেন এবং এতে সেই ইঙ্গিতই বহন করে। ওই অঞ্চলটিকে যদি খ্রিস্টান রাষ্ট্র বানানোর পরিকল্পনা চলে, তাহলে ভারত যদি অঞ্চলটিকে নিয়ন্ত্রণ করতে চায় বা যদি অঞ্চলটি কোনোভাবে যুদ্ধান্তি অবস্থায় চলে যায়, এমনকি চীন যদি সেখানে সম্পৃক্ততা বাড়িয়ে দেয়, তাহলে বাংলাদেশের অভ্যন্তরকে নিয়ন্ত্রণ করা ছাড়া ভারতের সামরিক বাহিনীর আর কোনো কিছু করার থাকবে না। তাই যাতে বাংলাদেশে ভারতের আগ্রাসন না ঘটানো হয় বা বাংলাদেশের ভেতরে ভারত সেনাবাহিনী প্রবেশ করতে না পারে, সেটা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সামরিক বাহিনীকে শক্তিশালী করার প্রয়োজন আছে। কিন্তু বাংলাদেশ সামরিক বাহিনীকে শক্তিশালী করার মতো অর্থনৈতিক অবস্থায় কি বাংলাদেশ আছে? আমরা বাংলাদেশ চাই না কোনোভাবেই বাংলাদেশ ভারত, পাকিস্তান বা আমেরিকার তাবেদার রাষ্ট্রে পরিণত হোক, কিন্তু সেটাকে ব্যালেন্স করতে হলেও বাংলাদেশকে একটি স্পেশাল রিলেশনশিপ গড়ে ওঠার প্রয়োজন আছে। সেই স্পেশাল রিলেশনশিপ কার সাথে গড়বে? সেটা কি বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে? সোহরাওয়ার্দী পলিসি এই বিষয়ে সবচাইতে অনুকরণীয় বলে আমি মনে করি, কিন্তু সেই সোহরাওয়ার্দী পলিসি অনুকরণ করার ক্ষেত্রে অনেকগুলো বাধা আছে।
সে বাধাগুলোর মধ্যে অন্যতম আছে 1971 সাল। 1971 সালকে যদি আমরা বাধা মনে করি, তাহলে পাকিস্তানের সাথে অ্যালায়েন্স সম্ভব না, চায়নার সাথে ব্যালেন্স সম্ভব না, এবং আমরা কোনো অবস্থাতেই আমেরিকাকে পাশে পাবো না। আমেরিকাকে যদি পাশে পাই, আবার ওদিকে আবার ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। তাহলে কি করা যায় বাংলাদেশকে নিয়ে? বাংলাদেশকে সবচাইতে আগে যে জিনিসটি করতে হবে, বাংলাদেশের ভেতরে যে টেনশন সৃষ্টি হয়েছে আমাদের পারিপার্শ্বিক অবস্থা নিয়ে, সেটাকে দূর করলে এই পরিস্থিতিটা থেকে অনেকটা আমরা বেরিয়ে আসতে পারবো, যাতে করে কোনোটি স্পেশাল রিলেশনশিপের নামে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে কম্প্রোমাইজ করতে না হয়। সেই ক্ষেত্রে কিভাবে বাংলাদেশকে রোহিঙ্গা সমস্যা সমাধান করা যায়, সেইখানেই বা সেই দিকে এগুতে হবে সবচেয়ে দ্রুত। বাংলাদেশ থেকে এই রোহিঙ্গাদেরকে সরিয়ে নেওয়ার জন্য, বাংলাদেশের বর্ডার থেকে রোহিঙ্গাদেরকে ওই পারে নেওয়ার জন্য বাফার জোন একটি সৃষ্টি করতে হলে যে আন্তর্জাতিক কোঅপারেশন দরকার, সিরিয়াস কোঅপারেশন দরকার, যেমন চায়নাকে পাশে থাকা দরকার, আমেরিকাকে সেক্ষেত্রে পাশে রাখা দরকার, ভারতকে পাশে রাখা দরকার। এই ত্রিমুখী পরিকল্পনা করতে হলে এই তিনটা দেশের সাথে সম্পর্ক শক্তিশালী করতে হবে। সেখানে পাকিস্তানের খুব একটি ভূমিকা আছে বলে আমি মনে করি না। বা পাকিস্তানের একমাত্র তৎপরতা হতে পারে ওই অঞ্চলে জঙ্গি তৎপরতা বাড়ানোর ক্ষেত্রে। ডক্টর ইউনূসের সত্যিকার অর্থে কোনো রকম পদক্ষেপ দেখছি না আমি এই সমস্যা সমাধানের ক্ষেত্রে। যা হচ্ছে সবই হচ্ছে আসলে বাংলাদেশকে উত্তেজনার আরও পারদে উপরে তুলে নেওয়া, যেটা অবশ্যই হওয়া উচিত না। পাকিস্তানের অর্থনীতি যেহেতু এখন দুর্বল, যেহেতু তারা আগের মতো টাকা পয়সা ব্যয় করতে পারছে না সামরিক বাহিনীতে, তাই তারা বাংলাদেশকে পাশে চাচ্ছে। বাংলাদেশকে পাশে নিয়ে ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে উস্কে দিয়ে আসলে ভারতকে একটি চাপে রাখা, 71 সালের আগে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি নিয়ে যেতে চাচ্ছে তারা, যাতে করে বাংলাদেশকে তারা ব্যবহার করে ভারতকে কোণঠাসা রাখতে পারে। এই হচ্ছে তাদের পরিকল্পনা। বাংলাদেশে পাকিস্তানের সামরিক বাহিনীর বিভিন্ন কর্মকর্তা আসা যাওয়া বা বাংলাদেশকে বোঝানো যে উইন উইন সিচুয়েশন, এখন হাসিনা সরকার গেছে, হাসিনা সরকারের বিরুদ্ধে যত বেশি বিষোদ্গার করা যায়, যত বেশি তাদেরকে ফ্যাসিস্ট বলা যায়, যত বেশি তাদেরকে ভারতের বন্ধু বলা যায়, তত বেশি বাংলাদেশের সাথে পাকিস্তান ইনভলভ হতে পারবে, এবং বাংলাদেশের সঙ্গে পাকিস্তান ইনভলভ হলে বাংলাদেশের লাভ হবে। কারণ বাংলাদেশ ভারতকে ঠেকানোর জন্য যে সামরিক অবস্থান প্রয়োজন সেটা বাংলাদেশের নেই। তাহলে তোমাদেরকেও আমাদের দরকার, আমাদেরও তোমাদের দরকার, এরকম একটি ভ্রান্ত ধারণা দিয়ে বাংলাদেশকে সবসময় একটি যুদ্ধান্তিক অবস্থায় নিয়ে যাওয়াই হচ্ছে পাকিস্তান সামরিক বাহিনীর পরিকল্পনা। বাংলাদেশ এবং মায়ানমারের ভিতরে উত্তেজনা যত বাড়বে, এখানে যত ইসলামিক ইনসার্জেন্সি বাড়বে, তত আমেরিকার জন্য অস্ত্র বিক্রি বাড়বে, এবং ভারতের উত্তর পূর্ব অঞ্চলে খ্রিশ্চান ইনসার্জেন্টগুলোকে ব্যবহার করে সেখানে যে বিচ্ছিন্নতাবাদী মুভমেন্টকে আরও চাঙ্গা করতে পারবে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে আমেরিকা। বাংলাদেশ বোধহয় সেই যুদ্ধের একেবারে মাঝখানে পড়তে যাচ্ছে।